ওয়েলকাম টু এনটিএ ইউজিসি নেট এডুকেশান। আমি শহীদুল ইসলাম। আজকে আলোচনা করব জেনারেল পেপারের রিসার্চ অ্যাপটিটিউড। এই রিসার্চ অ্যাপটিটিউডের মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক টার্মিনোলজি আলোচনা করব। বিশেষ করে এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে যারা এডুকেশন সাবজেক্টে নেট সেট এক্সাম দিতে যাও তাদের জন্য, এবং যারা জেনারেল পেপারের দারুণ প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এটি দারুণ বেনিফিট হতে চলেছে। সো যারা মনে করবে নেট সেট অ্যাচিভ করা খুবই জরুরি তারা এটি ফলো করতে পারো। এর আগেও আমি দুটি ভিডিও প্রোভাইড করেছি কমিউনিকেশনের উপর, যেখানে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। সেই দুটিও ভিডিও তোমরা দেখতে পারো। যাই হোক, আজকে তাহলে শুরু করি রিসার্চ অ্যাপটিটিউড। আজকের পর্বের প্রথম শব্দটি হলো রিসার্চ। আমরা জানি রিসার্চ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, রি এবং সার্চ। রি এর অর্থাৎ হচ্ছে পুনরায় এবং সার্চের কথার অর্থ হচ্ছে অনুসন্ধান, অর্থাৎ পুনরায় অনুসন্ধান করা। তাহলে রিসার্চ শব্দটিতে প্রথমেই বোঝাচ্ছে যে পুনরায় অনুসন্ধান করা। নেক্সট হচ্ছে এটি নিয়মভিত্তিক অনুসন্ধান পদ্ধতি যা কোনো ঘটনাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নতুন কনক্লুশন বা সিদ্ধান্ত প্রদান করে। একটা জিনিস আমরা জানি যে গবেষণা তাকেই বলা হয় যখন কোনো নতুন আবিষ্কারের জন্য নিয়মভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যায়, তাকেই আমরা গবেষণা বলে থাকি। আর একটু পরিষ্কারভাবে বলি, গবেষণা হচ্ছে একটি সিস্টেমেটিক সায়েন্টিফিক ইনকোয়ারি, অর্থাৎ কোনো ঘটনা বা তথ্যকে উদ্ঘাটনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করার প্রক্রিয়াটার নামই হচ্ছে গবেষণা। অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম ইজ রিভিউ অফ রিলেশন লিটারেচার। Literature review or narrative review is a type of review article. সাহিত্য পর্যালোচনা বা একখান পর্যালোচনা এক প্রকারের পর্যালোচনা নিবন্ধ। নেক্সট বলছে a literature review is a scholarly paper that present the current knowledge including the substantive findings as well as theoretical and methodological contribution to a particular topic. সাহিত্য পর্যালোচনা হলো একটি পণ্ডিত বা স্কলারলি পেপার যা সুনির্দিষ্ট অনুসন্ধানের পাশাপাশি একটি নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক বা পদ্ধতিগতভাবে বর্তমান জ্ঞান প্রদান করে। তো এই হলো এর বাংলা। আসলে একটু পরিষ্কার করে বলি যে রিভিউ অফ রিলেশন লিটারেচার খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম। আমরা জানি যে রিসার্চ প্রসেসে প্রবলেম আইডেন্টিফিকেশনের পর যে প্রসেসটা হলো সেটা হলো রিভিউ অফ রিলেশন লিটারেচার। অর্থাৎ এই রিভিউ অফ রিলেশন লিটারেচারটা করে দেখা যায় যে এই টপিক রিলেটেড কি কাজ হয়েছে, কি আর্টিকেল রয়েছে, কি পেপার রয়েছে, এবং তার বেসিসে আমাদের প্রধান উদ্দেশ্যই হলো যে বলা যায় যে ইট ব্রিংস দ্য মোর ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস টু ইউর রিসার্চ প্রবলেম। তারপরে রিসার্চ মেথডটাকে ইমপ্রুভ করে, কোন কোন জায়গায় টপিক রিলেটেড রিসার্চ গ্যাপ রয়েছে সেই সম্পর্কে নলেজ প্রোভাইড করে, যা এই রিভিউ অফ রিলেশন লিটারেচারের প্রধানতম উদ্দেশ্য। অর্থাৎ আমরা এই রিভিউ অফ রিলেশন লিটারেচারের মাধ্যমেই কী করি, এই টপিক রিলেটেড প্রিভিয়াসলি কী কাজ হয়েছে, মেথড কী করা যেতে পারে, বা এক্সামিন করা যায় যে আমি যে টপিকটা নিয়েছি সেই টপিকটায় কোন কোন এরিয়ায় কী মেথড নিয়ে আমার এই টপিক রিলেটেড কাজ করা যেতে পারে। এই হচ্ছে রিভিউ অফ রিলেশন লিটারেচার বা সাহিত্য সমীক্ষা। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইজ হাইপোথেসিস। গবেষণায় হাইপোথেসিস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। প্রথমে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন করি, তারপর রিভিউ করি, তারপরেই যেটি রয়েছে সেটি হচ্ছে হাইপোথেসিস, অর্থাৎ পূর্বানুমান করা। গবেষণায় ফাইন্ডিংস কি হতে পারে সে বিষয়ে আগেই আমরা পূর্বানুমান করে থাকি। প্রথমেই আমি যেটি লিখেছি সেটি হচ্ছে অ্যান অ্যাজাম্পশন or concession made for the sake of argument, অর্থাৎ যুক্তির ভিত্তিতে একটি অনুমান করা। নেক্সট
tentative assumption made into order to draw out and test its logical or empirical consequences. অর্থাৎ যৌক্তিক বা অভিজ্ঞতাগত ভিত্তিতে ফলাফলগুলি অনুমান করার বিষয়টি পরীক্ষা করার জন্য তৈরি করা একটি অস্থায়ী ধারণা। এখানে দুটি বাক্যেরই আমি বঙ্গানুবাদ করলাম। আমি একদম সহজভাবে বলে দিচ্ছি যে হাইপোথিসিসটি কি। হাইপোথিসিস হচ্ছে টপিক রিলেটেড যে কাজটা করব তার ফাইন্ডিংস কি হতে পারে সে বিষয়ে পূর্বেই অনুমান করা, অর্থাৎ কোনো বিষয়ে প্রেডিকশান করাটাই হচ্ছে হাইপোথিসিস। গবেষণায় এই হাইপোথিসিস খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। পরে যখন আমি আলোচনা করব ওয়ান বাই ওয়ান টপিকগুলো, তখন এটি আরও পরিষ্কার হয়ে যাবে। পরের শব্দটি হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের বাংলা যদি বলি তাহলে অ্যাবস্ট্রাক্ট হলো একটি সংক্ষিপ্ত সার। যখন কোনো গবেষণা করা হয়, গবেষণার কাজ বা গবেষণার প্রসেস কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়াটি কয়েকটি সংক্ষিপ্ত শব্দে টোটাল গবেষণাটাকে উল্লেখ করাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা যখন সেমিনারে বা সিম্পোজিয়ামে কোনো পেপার বা আর্টিকেল লিখি, আর্টিকেল লেখার আগেই আমাদের এই অ্যাবস্ট্রাক্ট বা কী বিষয়ে আর্টিকেল লিখছি তার সংক্ষিপ্ত আকারটাকে প্রেজেন্ট করতে হয়। তো এখানে দুটি শব্দ লেখা হয়েছে, ওভারভিউ অফ দ্য রিসার্চ স্টাডি, নেক্সট হচ্ছে ব্রিফলি ইন্ট্রোডাকশন অফ দ্য স্টাডি। নেক্সট ইজ ভেরিয়েবলস। ভেরিয়েবল হলো খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যে কোনো গবেষণা করা হয় এই ভেরিয়েবল নিয়ে, অর্থাৎ ভেরিয়েবলটি হলো গবেষণার আরেকটি কার্যকরী উপকরণ বা শব্দ। তো ভেরিয়েবল বলতে কি বোঝায় আমি সংক্ষেপে বাংলায় বলবো, তার আগে ইংলিশটা পড়ছি। আ ভেরিয়েবল ইজ এনি ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ালিটি দ্যাট ভ্যারিজ অ্যামং দ্য মেম্বার্স অফ আ পার্টিকুলার গ্রুপ। এক্সাম্পল জেন্ডার, আই, কালার, মোটিভেশন। মাঝেরটা আমি পড়ছি না, আমি একটু একদম পরিষ্কার করে বলি। ভেরিয়েবল হচ্ছে যা পরিবর্তনশীল তাই হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যা ভ্যারি করে তাই হচ্ছে ভেরিয়েবল। যেমন নিচে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, জেন্ডার, আই, কালার, মোটিভেশন, এগুলো কিন্তু প্রত্যেকটাই পরিবর্তনশীল এবং প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন হতে থাকে, একইভাবে থাকে না, তাই এগুলোকে আমরা ভেরিয়েবল বলে থাকি। আর যেটা ভ্যারি করে না সেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা স্থিতিশীল, যেটাকে কখনোই পরিবর্তন করা যায় না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। পরেরটি হলো ডেটা। এই ডেটাটাও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শব্দ। আমরা জানি যে ডেটা, ইনফরমেশান এগুলো সচরাচর আমরা ব্যবহার করি, কিন্তু আক্ষরিক অর্থে এই শব্দগুলোর মিনিং কিন্তু অনেকটাই আলাদা। ডেটা হচ্ছে র মেটেরিয়ালস। যেমন কোনো একটা শ্রেণীকক্ষে আমরা গেলাম, গিয়ে সেই শ্রেণীকক্ষের রেজাল্ট কীরকম প্রত্যেকটা শিক্ষার্থীকে ওয়ান বাই ওয়ান ডেকে জিজ্ঞেস করছি। এই যে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা নাম্বার, আলাদা আলাদা রেজাল্ট আমরা নিচ্ছি, যেটা র মেটেরিয়ালস আমরা খাতায় লিখলাম প্রত্যেকটা শিক্ষার্থীর ওয়ান বাই ওয়ান রেজাল্টগুলোকে, এগুলোকে আমরা আক্ষরিক অর্থে ডেটা বলি। এগুলো কখনোই কিন্তু প্রসেস থাকে না, এগুলোকে আনপ্রসেস থাকে। তাই এটাকে পরবর্তীতে আবার কি বলা হচ্ছে, আনপ্রসেসড ইনফরমেশান, যেটাকে প্রসেস করা হয়নি। সুতরাং ডেটা আমরা দুটিভাবে এখানে উল্লেখ করেছি, একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে আনপ্রসেস। মোট কথা বা মূল কথা হচ্ছে যে তথ্যটা আমরা কখনোই প্রসেস করছি না, যেটা আনপ্রসেস, সেটাকেই আমরা কি বলছি, ডেটা বলছি। আবার ইনফরমেশান বলতে বোঝায় এই যে ডেটা কালেক্ট করলাম শিক্ষার্থীর কাছে ওয়ান বাই ওয়ান, এবং সেটাকে পরপর সাজালাম, ছোট থেকে বড় হিসাবে বা বড় থেকে ছোট হিসাবে সাজালাম। সাজানোর পর তার মিন, মিডিয়ান, মোড বের করলাম এবং তার থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, যেটাকে আমরা কমপ্লিটলি প্রসেসড করলাম, সেটাকে আমরা বলছি ইনফরমেশান। সুতরাং ডেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস আর ইনফরমেশান হচ্ছে প্রসেস ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা সিদ্ধান্ত আকারে প্রকাশ করছি। ডেটাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা ইজ ডিসক্রিপটিভ অ্যান্ড রিগার্ড দ্য ফেনোমেনা হুইচ ক্যান বি অবজার্ভ বাট নট মেজার্ড, সাচ অ্যাজ ল্যাঙ্গুয়েজ। গুণগত তথ্য হলো কোনো ঘটনা বা বিষয়বস্তুর
প্রত্যাখ্যানের ভিত্তিতে বর্ণনা করা, যেমন ল্যাঙ্গুয়েজ বা ভাষা। কোয়ালিটি বা গুণ হলো এমন একটি জিনিস যেটাকে অবজার্ভ করি, আমরা কখনো কোয়ান্টিফাই করতে পারি না। এমন কোনো তথ্যকে, ডেটাকে, যেটাকে কোয়ান্টিফাই করা যায় না, নাম্বারিং করা যায় না, সেই তথ্য বা ডেটাকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলি। পরেরটি হলো কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটার ঠিক বিপরীত ডেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা ইজ ইনফরমেশান অ্যাবাউট কোয়ান্টিটিজ অ্যান্ড দেয়ারফর নাম্বারস। যে সমস্ত তথ্যগুলোকে নাম্বারিং করা যায়, অর্থাৎ সংখ্যাভিত্তিক করা যায়, যেগুলোকে মেজার করা যায়, এমন তথ্যগুলোকে আমরা কি বলি? কোয়ান্টিটেটিভ ডেটা বলি। অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো পরিমাপযোগ্য সেগুলোই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। শিক্ষার্থীর হাইট, ওজন, ক্লাসরুমের শিক্ষার্থী সংখ্যা ইত্যাদি। পরের শব্দটি হচ্ছে পপুলেশান। পপুলেশান বলতে এখানে শুধু জনগণ বা জনসংখ্যাকে বোঝাচ্ছে না। এই পপুলেশানটি গবেষণার পপুলেশান, এটি একটু আলাদা পপুলেশান। অর্থাৎ এই পপুলেশান বলতে বোঝায় দ্য এন্টায়ার গ্রুপ অফ পিপল অর অবজেক্টস টু হুইচ দ্য রিসার্চার উইসেস টু জেনারেলাইজ দ্য স্টাডি ফাইন্ডিংস। লোক বা ব্যক্তি বস্তুর সম্পূর্ণ গোষ্ঠী, গবেষক যাদের উপর গবেষণা করে ফলাফলগুলিকে প্রকাশ করতে চায়। একটু আমি পরিষ্কার করেই বলি যে কোনো শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের অ্যাটিটিউড মেজার করতে চাইছেন কোনো একজন গবেষক। গবেষক এই যে শিক্ষার্থীদের অ্যাটিটিউড মেজার করতে চাইছেন, তো শ্রেণীকক্ষের সমস্ত শিক্ষার্থী হচ্ছে এখানে গবেষণার পপুলেশান। অর্থাৎ কোনো একটা শ্রেণীকক্ষের যতজন শিক্ষার্থী থাকবে, প্রত্যেক শিক্ষার্থীকে এখানে গবেষণার পপুলেশান হিসাবে ধরা হয়। পরেরটি হলো স্যাম্পেল, আ স্মলার গ্রুপ দ্যাট ট্রুলি রিপ্রেজেন্ট অফ ইন্টারেস্ট পপুলেশান। পপুলেশানের ট্রুলি রিপ্রেজেন্টেটিভই হচ্ছে স্যাম্পেল, অর্থাৎ নমুনা। নমুনা বলতে বোঝায়, আমি একটু আলাদাভাবে এক্সাম্পল দিই। কোনো শ্রেণীকক্ষের ধরো অ্যাটিটিউড মেজার করা হচ্ছে, সেই শ্রেণীকক্ষে 70 জন শিক্ষার্থী রয়েছে। 70 জন শিক্ষার্থী হচ্ছে এখানে গবেষণার পপুলেশান, এবং 70 জন শিক্ষার্থীকে আমরা এখানে পপুলেশান হিসাবে ধরছি। এই 70 জন শিক্ষার্থী থেকে আমরা 7 জন শিক্ষার্থীকে সিলেক্ট করলাম, যে 7 জন শিক্ষার্থী যাতে টোটাল পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, এবং সেই 7 জন শিক্ষার্থীকে আমরা গবেষণা করে, অধ্যয়ন করে বা অবজার্ভ করে দেখব যে তাদের অ্যাটিটিউড কেমন। এই তাদের অ্যাটিটিউডের ওপর ভিত্তি করে আমরা জেনারেলাইজ করব বা প্রকাশ করব সেই শ্রেণীকক্ষের সমগ্র শিক্ষার্থীর অ্যাটিটিউড কেমন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমগ্রক হলো কোনো শিক্ষার্থীর টোটাল সংখ্যাটা, এবং সেই সংখ্যার ভিত্তিতে আমরা যখন তার একটা প্রতিনিধি গ্রুপ, সেই গ্রুপ থেকে চুজ করছি, কিছু সংখ্যক শিক্ষার্থীকে আলাদা করছি, সেই আলাদা শিক্ষার্থী হচ্ছে এখানে স্যাম্পেল। আরেকটু আমি এক্সাম্পল দিই, যখন আমরা কোনো জায়গায় ব্লাড ডোনেট করি, আমাদের ব্লাডটাকে টেস্ট করার জন্য আমরা যখন কোনো জায়গায় কোনো ডাক্তারের কাছে ব্লাড দিই, তখন কি হয়, আমরা সমগ্র ব্লাডটাকে কিন্তু দিয়ে দিই না। আমরা ব্লাড টেস্ট করার জন্য সমগ্র ব্লাড থেকে সামান্য পরিমাণে ব্লাড দিই, যাতে ওভারঅল আমাদের ব্লাড টেস্ট করে দেখা যায় যে আমাদের কি সমস্যা রয়েছে বা ব্লাড টেস্টে কি কি ধরা পড়ছে। তাহলে এই যে সামান্য ব্লাডটা হচ্ছে সমগ্র ব্লাডের এখানে রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এই সামান্য ব্লাডটাই হচ্ছে টোটাল ব্লাডের স্যাম্পেল। পরের শব্দটি হলো স্যাম্পেল ইউনিট। স্যাম্পেল ইউনিট বলতে বোঝায় এই যে 70 জন শিক্ষার্থী থেকে 7 জন শিক্ষার্থীকে নিয়োগ করা হলো, এই 7 জন শিক্ষার্থী এক একটা ইউনিট, অর্থাৎ 7 জন শিক্ষার্থী হচ্ছে স্যাম্পেল ইউনিট। গবেষণার ক্ষেত্রে এই স্যাম্পেল ইউনিটটাও হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ। এখানে হচ্ছে স্যাম্পেল ইউনিট ইজ দ্য ইউনিট অফ সিলেকশন। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং হচ্ছে একটি মেথড বা টেকনিক বা একটি প্রক্রিয়া যার দ্বারায় আমরা স্যাম্পেলকে চুজ করি।
তাহলে সহজভাবে বললে বোঝায় যে প্রক্রিয়ার দ্বারা স্যাম্পেল নির্ণয় করা হয় সেই প্রক্রিয়াই হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিংকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিংকেও আবার কতগুলি ভাগে ভাগ করা হয়, নন প্রবাবিলিটি স্যাম্পলিংকেও আবার কতগুলি ভাগ করা হয়। তাহলে আমাদের স্যাম্পল সাইজের উপর ভিত্তি করে, আমাদের ডেটা কালেকশানের উপর ভিত্তি করে, ডেটার উপর ভিত্তি করে আমরা আমাদের এই স্যাম্পলিং প্রসিডিওরটাকে কাজে লাগাই। তাহলে আবারও বলছি, দ্য স্যাম্পল সিলেকশন প্রসেস ইজ কল্ড স্যাম্পলিং। আজকের পর্বের শেষ শব্দটি হলো ট্রাঙ্গুলেশন। ট্রাঙ্গুলেশন শব্দটি গবেষণায় খুবই প্রচলিত। এই ট্রাঙ্গুলেশন বলতে বোঝায় গবেষণায় আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে গবেষণা করি না। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিকে অবলম্বন করা হয়। এই বিভিন্ন পদ্ধতিটিকেই আমরা গবেষণায় ট্রাঙ্গুলেশন নামে ব্যবহার করি। ট্রাঙ্গুলেশন মিন্স ইউজিং মোর দ্যান ওয়ান মেথড টু কালেক্ট ডেটা on the same topic. This is a way of assuring the validity of research through the use of variety of method to collect data on the same topic, which involve the different type of sample as well as method of data collection. সহজেই আমি আগেই বলেছি বাংলায় যে ট্রাঙ্গুলেশন বলতে বোঝায় তথ্য সংগ্রহ করার বা ডেটা কালেকশনের একাধিক পদ্ধতি, গবেষণার ভ্যালিডিটিকে অ্যাসিওর করা এবং ভ্যারাইটি মেথড ব্যবহার করা টপিক রিলেটেড ডেটা কালেকশানের পদ্ধতি হিসাবে। তো ট্রাঙ্গুলেশন বলতে বোঝায় গবেষণায় যখন আমরা একের অধিক আমরা পদ্ধতি ব্যবহার করি, ডেটা কালেকশান, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে টপিক রিলেটেড বিভিন্ন পদ্ধতিগুলোই হচ্ছে ট্রাঙ্গুলেশন।